রাজনীতির আয়নায় প্রতিফলিত হয় ক্ষমতার মুখচ্ছবি, জ্বলজ্বলে আলোয় স্পষ্ট হয়ে ওঠে নেতার উপস্থিতি। সেই আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কি? দেশের সমসাময়িক রাজনীতির নানা দিক নিয়ে কালের সংলাপ অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব। দর্শক, কালের কণ্ঠে নিয়মিত আয়োজন কালের সংলাপে আপনাদের স্বাগত। সঙ্গে আছে আমি সাতমান সাকিব। আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং তার পাশেই আছেন লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এবি পার্টি। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। জনাব মোস্তফা ফিরোজ, শুরুতে আপনার কাছে একটু যেতে চাই। 2024-এর এক বছর পার করলো, নানা আয়োজনের মধ্য দিয়ে 36শে জুলাই উদযাপন করলো এবং সেদিন বিকেলেই প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন, যেটা অনেক আকাঙ্ক্ষিত ছিল। এই জুলাই ঘোষণাপত্রে কতটা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন? জুলাই ঘোষণাপত্র যেটা দেখলাম সেটা তো একটা রাজনৈতিক একটা বয়ান, বিরোধী রাজনীতি যারা লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদ অবসানে, তাদের একটা মানে দাবিগুলোর মূল নির্যাসটা এসছে। এখন এটার আরও ভালো হতে পারতো, আরও অনেক দাবি। এটার তো আর শেষ হবে না, কারণ মানে বিভিন্ন দলের নানা রকম আছে। মূল থিমটা আসছে যে একটা ফ্যাসিবাদী শাসন তার অবসানের জন্য সংগ্রাম করেছে গত 15 বছর। শুধু না, এর ক্রোনোলজি যেটা টানা হয়েছে আরও আগে থেকে, শুরু থেকে। সেই ইতিহাসটা যেহেতু টানা হয়েছে, সেখানে আবার মানে কিছু বিষয় আবার মানে বাদ দেওয়া হয়েছে। মানে যিনি ঘোষণা করলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নির্দলীয় একজন ব্যক্তি। ওনার ওই নির্দলীয় চরিত্রের কারণে সেখানে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের অবদানটা প্রতিফলিত হওয়ার দরকার ছিল, সেটা একেবারেই অনুপস্থিত। মনে হচ্ছে আগে যেমন আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, আর কারোর কোনো অবদান নেই। এখন মনে হচ্ছে যেন স্বাধীনতা মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নামক কোনো দল তার ভূমিকা, গৌরবোজ্জ্বল একটা যে ছিল, অবস্থান ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। সেইটা সেই প্রসঙ্গটা না টেনে যদি 15 বছর থেকে শুরু হতো বা 17 বছর, তাহলে ভালো হতো। আর ওটা টানতে গেলে আওয়ামী লীগকেও যথাযথভাবে মর্যাদাটা দেওয়া উচিত ছিল। এখানে আওয়ামী লীগের সেই মর্যাদাটা দেওয়া হয়নি। প্রত্যেকটা রাজনৈতিক দলের কালো দিক আছে, আবার অন্ধকার দিক আছে, ভালো দিক আছে। তো আপনি কালো দিকটা শুধু মানে আপনি এখানে প্রতিফলিত হলো বিএনপি জামাতের যে রাজনীতি, তাদেরও কালো দিক আছে, তাদেরও সমালোচনার অনেক দিক আছে, তাদেরও ব্যর্থতা আছে। তাদের যে সর্বশেষ যেই জামাত বিএনপি জোটের শাসনটা খুব ভালো শাসন বলে কেউ মনে করে না, বরং 91 সালে তাদের প্রথম মেয়াদটা যত ভালো ছিল, 2001-এর শাসন ব্যবস্থাটা অত ভালো ছিল না। এবং সেই সময় মানে 21শে আগস্ট গ্রেনেড হামলা, তারপরে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের মতন এরকম অনেক কালো দিক আছে, যেটা রাজনীতিকে আরও কলুষিত করছে এবং আরও সংঘাতময় দিক আসছে। তো আপনি সেই কারণে সামগ্রিকভাবে একটা ইতিহাস আপনার আনার দরকার ছিল। তো যেহেতু প্রধান উপদেষ্টা নিজে নির্দলীয় ব্যক্তি, সুতরাং ওনাকে দরকার ছিল 15 বছর থেকে, মানে গত 15 বছর মানে মানে না 15 বছরের সময়কালে যে ফ্যাসিবাদী শাসন, তার থেকে উত্তরণ এই ইতিহাসের মধ্যে থাকলে ভালো হতো। পুরনো ইতিহাস টানলে সেখানে আবার জামাত বিএনপির ভূমিকা, তার ভালো দিক কি মন্দ দিক কি, আওয়ামী লীগের ভালো দিক কি মন্দ দিক কি, সেটা নৈর্ব্যক্তিকভাবে উপস্থাপন করা দরকার ছিল। সেই জায়গাটা কিন্তু হয়নি। জুলাই ঘোষণাপত্রে এই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বলা হয়েছে এবং তিনি বলেছেন যে এটা পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার এটা বাস্তবায়ন করবে। তো এটা কি মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল কিনা? না না, মোটেই না। আপনি কেন অনিশ্চয়তার মধ্যে? আমার তো মনে হয় যে এই এই ইন্টারিম গভর্নমেন্ট তার মানে ক্ষমতার বাইরে অনেক কিছু করছে, সেটা না করলেই ভালো হতো। বরং এই মেয়াদটা আরও সংক্ষিপ্ত হওয়ার দরকার ছিল। নির্বাচন এবং নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আপনার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, অনেক সন্দেহ থাকতে পারে, অনেক থাকতে পারে, কিন্তু জনগণের ভোটের উপর আপনাকে আস্থা রাখতে হবে। সে জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে। আপনি এখন সেই ক্ষমতায় আসবে, কিন্তু সেই দলকে আপনি বিশ্বাস করবেন না, সুতরাং সে বাস্তবায়ন করবে না। আপনি বাস্তবায়ন করবেন, আপনি যাবেন জনগণের কাছে, আপনি ভোট নেন, আপনার উপর যদি আস্থা থাকে জনগণ আপনাকে ভোট দেবে। সেই
গণতন্ত্রের কিছু অতৃপ্তির দিকটা থাকবেই, এবং এই অতৃপ্তির দিকটাকেই চর্চা করতে করতে গণতন্ত্র বিকশিত হয়। এখন আপনি রাজনৈতিক দল যে ভোট করবে, নির্বাচন করবে, আপনি বলছেন না ওরা যদি না করে তো আমি করবো। আপনি কে? আপনার তো কোনো ম্যান্ডেট নেই। আপনাকে গণ অভ্যুত্থানের ওই সময়টা একটা ইন্টারিম দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি গণ অভ্যুত্থানের প্রেক্ষিতটাকে যে গণতান্ত্রিক শাসনে উত্তরণের জন্য নির্বাচনটা দরকার। সেইটাই হলো অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতন। তার থেকে আপনি আরও কিছু বাড়তি দায়িত্ব পালন করেন, কিন্তু তাই বলে আপনি তো এই আইন করবেন ওই আইন করবেন, নো, এটা তো আপনি করতে পারবেন। এটা তাহলে নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সরকার আসবে, তারা কি করবে? এটা তো তাদের দায়িত্ব। এই 15 বছর আন্দোলনের মধ্য দিয়ে মানে আমার কিছু প্রশ্ন ছিল দায়িত্ব যে তো পরবর্তী সরকার যারা জি আসবেন তারা এটা বাস্তবায়ন করবেন, এটা মানে লেন্দি বা আর প্রত্যেকেই ই হয়ে করবে। যাবে। এবি পার্টিও যদি ক্ষমতা আসে তারাও করবে। এখানে মানে যে 30টা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ যে তারা এইগুলি করবেন। তো সুতরাং আমি এখন থেকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো কেন বিএনপি, জামাত বা অন্য দলকে? এটা তো ঠিক না। এটা তো আমি তাহলে গণতন্ত্রের প্রতি, ভোটের প্রতি, নির্বাচনের প্রতি আমার একটা অনাস্থা যে আওয়ামী লীগ এটা করছে, আচ্ছা ওই আওয়ামী লীগের মতনই তো বিএনপি, ওরাও না, তো লুটপাট আমাদের করছে। রাজনীতির যে সংস্কৃতি সেটা কিন্তু এভাবেই চলে আসছে যে এটা আওয়ামী এটা লীগ বন্ধ যেটা করার করেছে, জন্যই, পরবর্তী সরকার এসে সেটাই দমন পীড়ন, সেইটা বন্ধ, নিজের মতের সাথে মতে না মিললেই হামলা হ্যাঁ, মামলা। সেটা বন্ধ করার জন্যই তো সুষ্ঠু ভোট, মুক্ত ভোট, আপনি যাতে ভোট দিতে পারেন এবং ওই ভোটটা যাতে কাউন্ট হয়। শুধু ভোট দিলেই হবে না, সেই ভোটটা আবার কাউন্ট হইতে হবে। সেই ব্যবস্থাটা জনগণকে দিতে হবে, জনগণকে ক্ষমতায়নটা দিতে হবে। তো ধরেন 30টা দল ওনারা মিলে একটা আইন করলো, আমি যদি বলি যে নো, আমি তো এটার সাথে একমত না, তো ওনারা বলবেন যে আরে আপনি তো একা, আপনি কে? আমি যে একা তার কি প্রমাণ? আমার সাথে তো অসংখ্য জনগণ থাকতে পারে। তাহলে তো আপনি আমার রাইটটা কাটেল করলেন, আপনারা ড্রয়িং রুমের মধ্যে বসে একটা আইন করলেন, পাশ করলেন কেন? আপনাকে তো আমি সেই ম্যান্ডেটটা দিইনি। আপনাদেরকে বলছে যান, আলোচনা করেন, নির্বাচনের ব্যবস্থা করেন, তারপরে দাঁড়ান, আপনি আপনার কর্মসূচি দেন, ম্যানিফেস্টো দেন, আমি সেটা দেখে ভোট দেব। কিন্তু আপনি তো নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন না, সেটা তো আমার রাইট। তাহলে আমার রাইটটা কোথায়? তো এই বিষয়টা হলো এরকম, আপনি প্রস্তাবনা দেবেন, ঘোষণা দেবেন, সনদ স্বাক্ষর করবেন, বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার মানে কি? জনগণের, মানে আমার ভোটের যেই দল ক্ষমতায় আসবে তার দায়িত্ব, পার্লামেন্টের দায়িত্ব। পার্লামেন্ট তো আবার শুধু একটা দল না, সেখানে অনেকগুলো দল থাকে, তাদের দায়িত্ব। এইভাবে যদি পার্লামেন্টকে অবজ্ঞা করতে থাকেন, তার আগে বলেন যে এটার নিশ্চয়তাটা কি, আগেই সব কিছু করে ফেলতে হবে, আগেই করে ফেলবেন আপনি কোন আইনে, কোন এতে? এগুলি তো প্রশ্ন উঠবে পরবর্তী পার্লামেন্টে এসে যদি বলে যে যে সমস্ত করা হলো এগুলো সব অবৈধ, ইলিগাল, তখন আপনি কি করবেন? কিন্তু সংস্কার অনেক আছে যেটা এই সরকারের অধীনে সব সংস্কার করা সম্ভব নয়, পরবর্তী নির্বাচিত সরকারের অধীনেও কিছু সংস্কার করতে হবে। কিন্তু একটি দল বলছে যে নির্বাচিত সরকারের কাছে কোনো সংস্কার আহ, দেয়া হবে না, এখনই সংস্কার করতে হবে। না, এই কনসেপ্টটা ভুল। তার মানেই তো আপনি, মানে তারাও কিন্তু অনাস্থা প্রকাশ হ্যাঁ, করছে তাহলে পরবর্তী নির্বাচিত তাহলে তো সরকার ডেমোক্রেসি যারা আসবেন শক্তিশালী তাদের হবে না। প্রতি। আপনাকে ডেমোক্রেসিতে আস্থা রাখতে হবে। নির্বাচিত সরকার এর কিছু দুর্বলতা থাকবে, আপনি সব কিছু করবে না, এটাই স্বাভাবিক। এই সময়ে সংস্কার দরকার ছিল একটা, যেটা তছনছ করছে শেখ হাসিনার শাসনামলে, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার কাঠামোটা। ওই কাঠামোটার ফরমেশনটা কী হবে ওইটা ঠিক করে দেন, এবং ওইটা যাতে কেউ ভণ্ডুল না করতে পারে ওইটা করে দেন। আর নির্বাচন কমিশনটা ঠিক করে দেন। তারপরে এটা মানে পালাবদল হইতে হইতে তখনই ঠিক হবে যে আপনার গণতন্ত্র, আপনি একদিনে সব কিছু একেবারে ইউরোপের ধাঁচে, আমেরিকার ধাঁচে করবেন। 4 বছর মেয়াদের পার্লামেন্ট হবে, দ্বিকক্ষের পার্লামেন্ট হবে, এত কিছু। ভাই, আপনি 54 বছর আপনি গণতন্ত্রেরই চর্চা করেননি ঠিক মতন, আর আপনি এখন আমেরিকার সিস্টেমের গণতন্ত্র চান, ইউরোপের সিস্টেমের গণতন্ত্র চান, এটা তো হবে না। এটাকে একটা জিনিস কাঁঠাল পাকতে সময় লাগবে, তো আপনি চট করে তো বস্তার মধ্যে পড়ে মাটির ভিতরে ঢুকায় আপনি পাকাইলে ওটা ভালো স্বাদ হবে না। স্বাদ হবে। এটাকে আপনাকে আস্তে আস্তে প্র্যাকটিসে যাইতে হবে। আমরা যেইটা অর্জন করলাম তত্ত্বাবধায়ক সরকার কাঠামোর মধ্য দিয়ে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের, ওটা থেকে আমরা একদম ইউটার্ন করে চলে গেলাম আবার সেই একদলীয় নির্বাচনের দিকে। তো ওই জায়গার মানে থেকে আবার, এখানে কি শঙ্কা আছে কিনা একদলীয় নির্বাচন, না একদলীয় সরকার অধীনে নির্বাচন বা হচ্ছে না, সেই জায়গায় আমরা ছিলাম, একতরফা নির্বাচন যেটা বলে? এখন আবার আমরা সেই
জায়গা থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা মুক্ত নির্বাচন। সেটাই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ এবং এটাই হচ্ছে বড় সংস্কার। আপনি ওইটা করেন। এখন এত মানে পয়েন্ট, এগুলো আলোচনা করতে করতে 5 বছর সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক সরকার না থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হবে এবং বিশ্বে হবে যে এই দেশটা নির্বাচন এবং নির্বাচিত সরকার করার ক্ষমতা হারায় ফেলছে, ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণিত হবে বহির্বিশ্বে। আপনার একটা দেশে নির্বাচিত সরকার নেই, এটা তো ভাবতেই লাগে। আপনি মিয়ানমারের কথা চিন্তা করেন তো, সেখানে ইয়ে নেই, নির্বাচিত সরকার নেই, কি আছে? সামরিক উর্দিপরা সরকার। তো ওই জায়গায় কি আপনি ওখানে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ওই গভর্নমেন্টের সাথে আপনি সম্পর্ক স্থাপন করবেন? এটা তো আপনার জন্য লজ্জাজনক ব্যাপার যে একটা অনির্বাচিত একটা সরকারের সাথে আপনি সম্পর্ক করতেছেন। একটা ডেমোক্রেটিক যারা গণতন্ত্র, তারা আরেকটা গণতান্ত্রিক সরকারের সাথে মানে যুক্ত হবে। একটা এই ধরনের মানে এলোমেলো সরকার, একটা বিশৃঙ্খল, যেটা ট্রাম্প বলছিল যে বাংলাদেশে এখন একটা বিশৃঙ্খল অবস্থা। তো এইটা বলে কেন? এটা স্বগোক্তি এটা। তো সুতরাং আমরা 54 বছর 53 বছর পর এসে আমরা এখন মানে 100টা পয়েন্ট পূরণ হবে, তারপর হবে নির্বাচন। এটা কোনো কথা হইতে পারে? এটা কথা হইতে পারে না। কথা হলো এটা সুষ্ঠু ভোট, ওই জায়গাটা ফিরে আনাটা চ্যালেঞ্জ। ওই জন্য তত্ত্বাবধায়ক সরকারের সাথে ইন্টারিম গভর্নমেন্টের পার্থক্যটা হলো এই যে আপনি 3 মাসের জায়গায় 6 মাস নেন, কিন্তু 1 বছর না। আপনি দিন যত যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। একটা মানুষ কেউ নিরাপদ না, কেউ নিরাপদ বোধ করে না। রাস্তায় নেমেই প্রথমে চিন্তা করে যে আমি আজকে ঠিক মতন বাসায় ফিরতে পারবো তো। সাধারণ মানুষ থেকে করে সবাই, গণমাধ্যম বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, যে ধরনের মব, যে ধরনের সংঘবদ্ধ দুর্বৃত্ত, কেউ নিরাপদ না। কেউ মুক্তভাবে, আগে মনে হচ্ছিল যে এরপরে সবাই টেলিভিশনগুলোতে সবাই মুক্তভাবে কথা বলতে পারে, কোথায়? ওয়ান সাইডেড। আমি যা উনিও তাই। এক পক্ষের লোকজন, দুই পক্ষের লোকজন কোথায়? আপনার তারা তো এখনো মারা যায়নি, তারা তো ঘরে বসে আছে, তারা কেন কথা বলতে পারতেছে না? আপনি আওয়ামী লীগের দোসর বলে আপনি তাদেরকে আসতে দেবেন না। তো আওয়ামী লীগ আমলে আমাদেরকে বলা হতো না জামাত বিএনপির দোসর, তো তারা তো আমাকে অ্যালাউ করতো, আপনি তাদেরকে অ্যালাউ করতেছেন না কেন? তাদেরকেও নিয়ে আসেন, কথা বলতে দেন। কিন্তু কথা বলার মতন পরিবেশ নেই। মালিক পক্ষ মনে করে তারা এসে যদি কথা বলে তাহলে এটা বোধহয় মবের মধ্যে পড়ে যাবে, বাবারের দরকার নেই, ওরা দূরেই থাকুক। আর ওরা মনে করে আমরা আসলে তো আবার যেই মামলা তো আছেই, একটা এই সংখ্যাটা আবার বাড়তে পারে। এই ভয়ের সংস্কৃতি কিন্তু এখনো আছে। তো এই জায়গার থেকে আমরা কিন্তু মুক্ত হইনি। ফলে 1 বছরের মাথায় এসে আমরা পরিস্থিতির অবনতি ছাড়া আমরা কিন্তু উন্নতির দিকে আমরা যাচ্ছি না, এটা স্বীকার করতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে অবস্থা আরো অবনতি হতে পারে। জি জি, ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন আহমেদ, আপনার কাছে একটু এবার ফিরতে চাই। সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা, কি পেলেন কি পেলেন না? ধন্যবাদ। জুলাই ঘোষণাপত্র আমরা যেভাবে আশা করেছিলাম মোটামুটি পেয়েছি, তবে সন্তুষ্ট হতে পারছি না কিছু কিছু দিক নিয়ে। বিশেষ করে ঘোষণাপত্রে এই আন্দোলনটাকে আরেকটু আমার মনে ঐতিহাসিকভাবে একটু ফুটিয়ে তোলা উচিত ছিল। কারণ এই আন্দোলনটা এত কিভাবে সেটা ঐতিহাসিকভাবে ফুটিয়ে তোলা? আমাদের ফ্যাসিবাদী যে আমলটা ছিল, যেটা আমি ফিরোজ ভাইয়ের সাথে একমত পোষণ করি, যে ফ্যাসিবাদী আমলটাকেই ধরে নিয়ে যদি আমরা বলতাম এবং সেটার ফসল হিসাবে স্বৈরাচারী সরকারের পতন এবং পরবর্তীতে আরেকটা জিনিস আমি চলে আসি সাথে সাথে, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আর এই আপনার একটা হলো যে আপনার তত্ত্বাবধায়ক সরকার, এইটার মধ্যে একটা ঘোরপাকের মধ্যে আমরা আছি। আপনি দেখেন, চিন্তা করে ফিরোজ ভাই যেটা বললেন যে আসলে 3 মাস 6 মাস না 1 বছর। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যদি এটা আন্দোলনের ফসল হয়ে থাকে তাহলে কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা কিন্তু আপনার এটা হলো এটা হলো তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার। তো কাজে তত্ত্বাবধায়ক সরকার হলে 3 মাস ঠিক ছিল, কিন্তু যেহেতু এটা একটা আন্দোলনের ফসল হিসাবে সরকারটা এসেছে, কাজে এদের সরকারের দায়িত্বটা কিন্তু একটু বেশি। এবং এই বেশিটা আসতেছে এই জন্যই যেহেতু প্রতিষ্ঠানগুলি সব ধ্বংস হয়ে গেছিলো গত 15 থেকে 17 বছরের মধ্যে। প্রতিষ্ঠানগুলিকে যদি দাঁড়া না করি তাহলে আমরা সুষ্ঠু নির্বাচন তো পাবো না। আমি যেরকম মাঠে যাই, যখন মাঠে একটা জিনিসই তারা বলছে যে আমরা কি আসলেও বর্তমানে যে সকল দলবাজি এখনো চলতেছে, যেভাবে দখলবাজি চলতেছে, এর মধ্যে কিন্তু সুষ্ঠু নির্বাচনটা হওয়াটা কিন্তু একটু কঠিন। এবং
আমি আবার ফিরোজ ভাইয়ের সাথে একমত পোষণ করেছি, যত দিন যাবে তত দিন কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু খারাপের দিকেই যাচ্ছে, কারণ দখলটা আরো স্ট্রং হয়ে যাচ্ছে এবং আধিপত্যটা বেড়ে যাচ্ছে। নির্বাচন এখন সুষ্ঠুভাবে হোক, এটা এখন সবাই দোয়া করে, কিন্তু কিভাবে হবে সেই প্রতিষ্ঠানগুলি তো এখন তেমনভাবে আমি মাঠে দেখছি না। পুলিশ কিন্তু খুব একটা কার্যকর না, তারা কিন্তু মবের ভয়ে, যেটা বললো পত্রিকারাও, আমাদের মিডিয়ারও মবের ভয়, জনগণও মবের ভয়। যদি এত ভয়ের মধ্যে থাকি তাহলে তো নির্বাচন কাকে দিয়ে করাবেন, কিভাবে করবেন, আর কারাই বা ভোট দিতে যাবে? কাজে মানে আমরা মবের একটা আতঙ্ক বিরাজ করছে হ্যাঁ, জনমনে। এটা কিন্তু মব, শুধু আমি বলি যে দলীয় মব তা না, কিন্তু ওখানে স্বার্থের মবও আছে, আচ্ছা আচ্ছা। স্বার্থের মবও আছে ওখানে। আমি যে মনে করি একটা বাজার কমিটিতে আপনি যান, কথা বলতে যান, দেখবেন যে ওখানে তাদের মধ্যে নিজেদের একটা দ্বন্দ্বাদ্বন্দ্বী আছে। ওইখানে যদি আপনি, ওখানে একটা মব, কারণ কেউ তো, পুলিশ তো আসবে না, তারা জানে, কাজে তারা মারামারি করে তাদের সিদ্ধান্তটা তারা গায়ের শক্তিতে নিয়ে নিতে পারতেছে। But আমরা যদি বলতে যে একেবারে খুব সুন্দর একটা ইলেকশন হয়ে যাবে, আমার কাছে কেন জানি একটু দ্বিধা হয়, কারণ আমি আমার ম্যাক্সিমাম সময় কিন্তু মাঠে কাটাই, এবং জনগণ যেটা নিরাপত্তার অভাবটা ফিল করতেছে, নিরাপত্তার অভাবটা মানে এই নিরাপত্তার যে এসুরেন্স দিয়ে তারপরে ইলেকশনটা হলে খুব ভালো হতো। কিন্তু আমার মনে হয় না যে এখন আর আমাদের ওই সময় আছে বলে। এখন আমাদেরকে যেন তো একটা মনে হয় যেন ইলেকশন দিয়ে এই সরকার চলে যাবে, সেটাই মনে হচ্ছে। এবং আমার কাছে মানে আপনি আতঙ্ক বোধ করছেন যেন তেন একটা নির্বাচন হয় কিনা। না হয়, যেন না হয় সেটা না চাচ্ছি, এবং হয়। আতঙ্ক তো আমার এটা যেন তেন যেন না হয়। তো এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যেটা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে পুলিশ প্রশাসন অথবা নির্বাচনে যে সকল প্রশাসন দায়িত্ব পালন করবেন তাদের লটারির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হবে যাতে প্রভাব বিস্তার করতে না পারে। তা আপনার জি। আপনার সাথে এটা কি মেলে কিনা? আপনার আপনার এটা ঠিক হলো যে কুমির ছানার মতোই, যে আমার কাছে 7টা কুমির ছানাই আছে বা 5টা আছে, আমি বারবার কুমির, একটা কুমির যে না থাকে, একটা কুমিরকে আমি 7বার দেখায় বলতে পারি যে কুমির ছানা আছে। এখন কিন্তু আমাদের যে লটারি করব ওই কুমির ছানার মতো, কুয়ার মধ্যে কয়টা আছে এটা তো আমরা জানি না, এবং কি ধরনের আছে সেটা আমরা জানি না। কাজে একই কুমিরকে দেখে যদি আমাদেরকে আবার বলেন যে এই যে দেখেন আমরা লটারি করে এখানে এখানে বসিয়ে দিলাম আর খুব সুন্দর ইলেকশন হবে, আই হ্যাভ ডাউট, আই হ্যাভ ভেরি মাচ ডাউট এরকম হবে না। কারণ হলো যে এখন পর্যন্ত আমাদের প্রশাসন বলেন এবং অন্যান্য যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত ছিল, আসলে পরিবর্তন কতটুকু হয়েছে? এই পরিবর্তন ছাড়াই মানসিকতা, আর বেসিক্যালি হলো আমাদের মানসিকতার পরিবর্তনটা হয়নি। আর মানসিকতার পরিবর্তন ইজ এ লং টার্ম প্রসেস। এটা কিন্তু এই 3 মাস 6 মাস 9 মাস 1 বছর 2 বছরে হবে না। উই হ্যাভ টু ক্যারি ইট অন, এবং আমাদেরকে যে কোনো একটা পার্টির উপরে এখন আস্থা রাখতে হবে যে ওনারা নিয়ে যাবেন। এটা এবি পার্টি হতে পারে, এটা জামাত ইসলামী হতে পারে, এটা বিএনপি হতে পারে, যেটাই হোক, ইলেকশন দিয়ে এখন আমাদেরকে দায়িত্বটা আমাদেরকে নিয়ে নিতে হবে। বিকজ দিস গভর্নমেন্ট ইজ নট ভেরি স্ট্রং, নাইদার ফিজিক্যালি নর মেন্টালি, কোনোভাবেই ওনার স্ট্রং না। এবং এখানে দেশকে পরিচালনা করতে হলে ইউ হ্যাভ টু বি পলিটিক্যাল। দিস গভর্নমেন্ট ইজ নট পলিটিক্যাল অ্যাট অল, ওনার পলিটিক্যাল না, যার চিহ্ন জনগণের সাথে ওনার সম্পৃক্ত খুব কম। ঘোষণাপত্র আপনি দিয়ে দিলেন, জনগণ কি চেয়েছে সেটা কি এখানে আসছে? জনগণের সাথে কোনো স্টেক হোল্ডারের সাথে কথা হয়েছে? হয়নি। সো ফর দ্যাট রিজন জামাত কিন্তু এই বিষয়ে একটা অভিযোগ করেছে যে আছে তো। কোন দলের সাথে আলোচনা না করে জি। নির্বাচনের ঘোষণা দিনক্ষণ ঠিক করে ফেলেছে, এটা ঐতিহ্য লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, এমন অভিযোগ করেছেন। না, ওনাদের অভিযোগটা আসলে কিন্তু আমরা ডেমোক্রেসিতে আছি, আমাদের গণতন্ত্র, আমাদের আসলে সবাইকে একসাথে করতে পারবো সেটা সম্ভব কি না সেটা ইজ আ ডিফারেন্ট কোয়েশ্চেন। বাট সবাইকে চেষ্টা তো করতে হবে, সবার মতামত তো নিতে হবে, তারপর সংখ্যাগরিষ্ঠের মতামতে আপনি যান, স্টিল ইউ হ্যাভ গট আ বেটার সেগমেন্ট আপনার সাথে আছে। কিন্তু এখন তো ওনারা নিজেদের যদি দেন, এবং এই ইন্টারিম গভর্নমেন্টের এটাই হলো সবচেয়ে বড় সমস্যা, যে ওনাদের সম্পৃক্ততা উইথ দি পিপল এটা কিন্তু খুব কম। আপনি দেখেন আমাদের কজন উপদেষ্টা অ্যাকচুয়ালি পাবলিকে এসে আলোচনা করেন, আর আলোচনা যারা বলতে যান তারাও বিরক্ত হয়ে যান বলতে গেলে। দেখি লোকজন তো কমেন্ট করবে, ইউ হ্যাভ টু টেক ইট, দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু বিকাম পলিটিক্যাল। আপনি ক্রিটিসিজম যদি না শুনতে পারেন তাহলে ইউ আর নট পলিটিক্যাল। আপনাকে ভালো মন্দ দুটোই শুনতে হবে এবং নিজের পথটা তখন যাচাই করে বের করতে হবে আপনাকে, যে উইচ ওয়ে ইউ ওয়ান্ট টু গো। এই সরকারের কাজ সাথে এনসিপি এবং জামায়াতের দূরত্ব বেড়েছে কিনা বা দূরত্ব তৈরি হচ্ছে কিনা, কি মনে হচ্ছে? যেহেতু একটা পারসেপশন ইজ রিয়ালিটি, আমার সো পারসেপশনটা মানে হলো খুব কাছাকাছি এক সময় ছিল জি সরকার এবং এনসিপি জামায়াত, বিএনপি একটা সময় তাদের মধ্যে দূরত্ব ছিল, কিন্তু
এখন দেখা যাচ্ছে যে বিএনপির সাথে প্রধান উপদেষ্টা মানে সরকারের দূরত্ব কমে গেছে, ঘুচে গেছে, এবং এনসিপি জামায়াতের সাথে দূরত্ব বেড়ে গেছে। মানে তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে কিছুটা মনে হয়েছে। এনসিপি আর জামাত অ্যাকচুয়ালি কোনো সময় একসাথে ছিল না। এটা কিন্তু কোনো সময় তারা জোটও করে নাই আন্দোলনে, বাই ডিফল্ট বাই ফর দি রিকোয়ারমেন্ট, ওই প্রয়োজনের জন্য ওনারা একত্র হয়েছেন। এবং জামাত কিন্তু কোনো সময় তাদের পরিচয় নিয়ে কিন্তু এই আন্দোলনে আসে নাই। আপনি দেখেন চিন্তা করে যে আপনি কিন্তু ওদেরকে আপনাকে এই এই ব্যানারে বা এই সাইনে কিন্তু ওনারা আসেন নাই। ওনারা আসেন সাধারণ জনগণের সাথে অথবা ছাত্রদের সাথে অথবা যুবর সাথে ওনারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন, অন্যরাও নেমেছিল। সো সবার সাথে তখন একটা ক্লোজনেস ছিল। কিন্তু এরপরে হলো যে আমি কত বড় পায়ে কেকের কত বড় পিস আমি খাবো, আমি এটার মেন স্টেক হোল্ডার, এইটা করতে গিয়ে কিন্তু তখন তাদের মধ্যে বিভাজন। এখন কাজে ওদের মধ্যে দূরত্ব আরো বাড়বেই। আচ্ছা, দিন যত গড়াবে দূরত্ব বাড়বে, আপনি যেটা বলতে চাচ্ছেন। বাড়বে, জি। মোস্তফা ফিরোজ, আপনার কাছে এবার আরেকটু আসতে চাই, সেটা হচ্ছে লন্ডন বৈঠকেও কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা, এবং জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন সেখানেও ফেব্রুয়ারিতে, এবং দিনক্ষণ উনি একেবারে তারিখ না বললেও কিছুটা অনুমান করা যায় যে হয়তো ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের দিকে নির্বাচন হতে পারে, যেহেতু রমজানের আগে 17 তারিখে রমজান শুরু। তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা লন্ডনে যে কথা দিয়ে এসেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে, সেই কথার প্রতিফলিত হয়েছে। কিন্তু এনসিপি জামাত, মানে এনসিপি তো বলেছিল যে আগে সংস্কার তারপরে নির্বাচন, কিন্তু অনেক সংস্কার তো এখনো বাকি থাকতেই নির্বাচন কেন? না, অনেকগুলো এনসিপির তো দাবি অনেকগুলো, সেটার মধ্যে আছে নির্বাচন কমিশনই তো বাতিল করতে হবে। বলেছিল যে এই নির্বাচন কমিশনের অধীনে যোগ্য নির্বাচন, সঠিক নির্বাচন হবে কিনা সেটা বিচারের জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়, তারপর হচ্ছে ওনারা দেখবেন। এটা বলছে যে ফ্যাসিবাদী শাসন কাঠামোর আওতায় এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ফলে এটা বাতিল করতে হবে। তারা বলছে সামরিক উর্দি পরা আর হচ্ছে দলীয় লেবাসধারী তারা। তো নির্বাচন কমিশনও থাকবে না। তারপরে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, নতুন সংবিধান করতে হবে, জুলাই সনদের আলোকে নির্বাচন হতে হবে। সেটা কিছু দাবি আবার জামাত ইসলামও অন করে, জুলাই সনদের আলোকে করতে হবে। তো এই দাবিগুলি মানে পূরণ করতে গেলে একটা, মানে যেহেতু মেজর অনেকগুলো পার্টি এর সাথে একমত না, দ্বিমত থাকবে, সুতরাং এটা পূরণ মানে কোন দিকে যাবে? মানে ইন্টারিম গভর্নমেন্টের, এই জন্য তো আমি বলি যে তাদের দুইটা চ্যালেঞ্জ। একটা হলো যে আগে তত্ত্বাবধায়ক সরকার আসতো, তারা জাস্ট ইলেকশনটা হোল্ড করার জন্য, আর এখন ইন্টারিম গভর্নমেন্টটা আসছে, তাদের হচ্ছে ওই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোটাই তো ভেঙে গেছে। আগে তো মানে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হতো, এখন প্রস্তাব আসছে যে বিচার বিভাগকে সম্পৃক্ত করা যাবে না। তাহলে কি করা যাবে? তারগুলো অনেকগুলো অল্টারনেটিভ প্রস্তাবগুলো আছে, সেই কাজটা করা এবং নির্বাচনটা হোল্ড করা। বাকিগুলো আপনি নতুন সংবিধান করেন, সংবিধান পরিবর্তন করেন, সেকেন্ড রিপাবলিক করেন, আরও যা যা করবেন, এগুলো তো যার যার দলীয়, সেটার জন্য তো জনগণের ম্যান্ডেট নিতে হবে। এই সরকার কার ম্যান্ডেট নেবে? মানে এনসিপির ম্যান্ডেট নিয়ে কাজ করবে নাকি জামাতের নাকি বিএনপির? এটা মুশকিল না? মানে এটা তো পরস্পরই। এরা বলতেছে যে সালাউদ্দিন আহমেদ দেখলাম বলছেন যে জুলাই ঘোষণাপত্রের যে বাস্তবায়ন, সেটা নির্বাচিত পার্লামেন্টের বাইরে অন্য কে করবে এটা আমাদের জানা নেই, উনি জানেনই না। কিন্তু ওনারা জানেন, এনসিপি এবং জামাত জানেন যে না, এটা এখনই আইন করা যাবে। তাহলে এখন দুই পক্ষের মধ্যে তো জানার বিষয়টাই একদম বিপরীতধর্মী। তাহলে সমাধানটা কি? সেই জন্যই তো বলছি ভাই আমার কাছে আসেন, দুই পক্ষ আসেন আমার কাছে, আমি করব। আমার মতন অজস্র আমজনতা, আমরা রাজনীতি দল করি না বলে তো আমরা অপরাধ করিনি, আমরা তো ভোটার, আমাদের তো সেই রাইটস আছে। তা আপনি আপনার কর্মসূচি দেন, সবাই দেন, তখন মানুষ যেটা সংখ্যাগরিষ্ঠ বলবে সেই দিকেই যাবে। এই জন্যই বলছি যে এই এত মতদ্বৈততা একটা পয়েন্টে ভালো, যে অন্তত আমরা ফ্যাসিবাদকে আর প্রশ্রয় দেব না, আমরা গণতন্ত্র হবে, মানুষের অধিকার হবে। কিন্তু এগুলি তো মুখে আমি বলছি, কিন্তু কার্যক্রম, যেটা উনিও বললেন যে পরিস্থিতির দিনকে দিন
অবনতি নাজুক হবে। হচ্ছে। আপনি কিসের লেভেল প্লেইং ফিল্ড করবেন, কিসের আপনি নির্বাচনের পরিবেশ ইয়ে করবেন? ইতিমধ্যে আপনি দেখেন সব ভাগ ভাগ হয়ে গেছে, পুলিশ প্রশাসন হয়ে গেছে বিএনপি, শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন মিনিস্ট্রি প্রশাসন একটা অংশ হয়ে গেছে জামাত। তাহলে মানে কাকে উঠায় কাকে এ করবেন? সব তো ভাগাভাগি এখানে করে দিচ্ছে। মানে এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন। হ্যাঁ, এখন ধরেন আপনার অমুক অমুক সেক্রেটারি ওরা হচ্ছে জামাতের, অমুক অমুক সেক্রেটারি ওরা হচ্ছে বিএনপি। বিএনপি মনা। তাহলে লেভেল প্লেইং ফিল্ড কোনটা কাকে সরায় কোনটা কিভাবে বসাবেন? এটা হবে না। এইগুলি তর্ক করা যাবে, সময় ক্ষেপণ হবে, পরিস্থিতি আরও এ হবে। তখন আপনি বলবেন যে নির্বাচনের তো পরিবেশই নেই। নির্বাচনের পরিবেশ কখনোই আসবে না, কখনো ছিল না। এরশাদের 9 বছর শাসনের পর শাহাবুদ্দিন সাহেব কি ওই পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড করার জন্য কি বলছে যে আমার 2 বছর সময় দিতে হবে? সে বলেনি। সে জানে যে তাড়াতাড়ি আমাকে নির্বাচন দিতে হবে, নির্বাচিত। কারণ প্রথম যে নির্বাচিত সরকার কার? বিএনপির। সে বিএনপি সরকারের পারফরমেন্স এখনও সবাই বলে এই 4টা নির্বাচনের মধ্যে ভালো নির্বাচন এবং ভালো সরকার হচ্ছে বিএনপি। তাহলে তারা যদি সেই আমলে পারে, আর আপনি এখন পারবেন না, এখন বলবেন প্রশাসনে তো সব বসে আছে আওয়ামী লীগ। তা এখন ওই আওয়ামী লীগ তো হয়ে গেছে এখন বিএনপি, না জামাত হয়ে গেছে। তা আপনি করবেনটা কি? ভাই আমাকেই তো এ করতে হবে। ধরেন আমরা আপনার এই যে ক্যামেরা আমরাই তো আছি, তাই আমাদেরকে দিয়েই তো করাইতে হবে। ব্যাপার হচ্ছে যে মূল যে মানে চালক সে যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। এই দুর্নীতিবাজ যে আওয়ামী লীগের সময় যে যদি শেখ হাসিনাও চাইতো যে আমি একটা সত্যিকার অর্থে ভালো সুষ্ঠু নির্বাচন দেব, সম্ভব ছিল, চাইনি বলে হয়নি। তো এই প্রশাসনকে দিয়েই তো আমরা ভালো নির্বাচনও করাইছি, খারাপ নির্বাচনও করাইছি। এখন কে করাবে তার কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্টটা হচ্ছে খুব জরুরি। এখন আপনি ওই পটিয়া থানা ওখানে বলবেন যে তো আওয়ামী লীগের দোসর, ওই যে আবার আপনি অশান্তি করবেন হাতিবান্ধায়, ওখানে যে আপনি ঘেরাও করবেন, ওখানে আর পাশের থানা থেকে এসে উদ্ধার করতে যাবে, তাকে আপনি করতে দেবেন না। তো এই তো চলতেছে। আপনি দেখেন এখন প্রত্যেকটা থানায় যান, আপনি ওসি দেখেন, এসপি দেখেন, তাদের মানে ভেতরে কি আছে জানি না, কিন্তু মানে তার বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সে হয় বিএনপি না হয় জামাত। তো এটা নিয়েই চলতে হবে। এটা এখন ওই একটা জায়গায় আপনাকে নিশ্চিত হইতে হবে, ভোটটা আমি দিতে পারবো কিনা আর ভোটটা কাউন্ট হবে কিনা। এখন এটাই হচ্ছে যারা বড় ক্ষমতায় চ্যালেঞ্জ। আছেন তাদের, আপনি যেটা বলছিলেন যে তাদের স্ট্রং হতে হবে, তাদের মানসিকভাবে, মেন্টালি, ফিজিক্যালি, যে সুষ্ঠু নির্বাচনের জন্য। সুষ্ঠু নির্বাচনের জন্য কি রাজনৈতিক দলগুলোর কোনো দায়বদ্ধতা নেই? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আছে, আবার রাজনৈতিক দলগুলোর যেটা স্থানীয় পর্যায়ে যে অপরাজনীতির মধ্যে তো আচ্ছন্ন। আমাদের রাজনৈতিক সংস্কৃতির তো ভালো রাজনৈতিক সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারিনি। পরমত সহিষ্ণুতা, পরাজয়কে মেনে নেওয়া, তারপরে বিজয়ী প্রার্থীকে গ্রহণ করার এই মানসিকতা আমরা নেইনি, যার জন্য প্রত্যেকেরই থাকে আমি যে কোনোভাবেই হোক না কেন প্রশাসনকে শক্তি অর্থ সেইগুলিকে সমন্বয় করে আমি জিততেই হবে। আমি মানে জনগণের উপর আস্থা রাখবো যে ঠিক আছে আমাকে ভোট দিলে আমি জয়ী হব, আর যদি ভোট না দেয় আমি পরাজিত হব। এই মানসিকতাটা তো গড়ে ওঠেনি। ফলে আপনি রাজনৈতিক দলের মৌখিক দায়িত্ব আছে, মৌখিকভাবে তারা বলবে, কিন্তু লোকাল পর্যায়ে সেটা ইমপ্লিমেন্ট কি হচ্ছে? যদি তাই হতো তাহলে আমরা এত চাঁদাবাজি দেখি কেন, দখলবাজি দেখি কেন? ওই আওয়ামী লীগ আমলে যা যা হয়েছে তৃণমূল পর্যায়ে এখন তো সেগুলি হচ্ছে, বরং আরও বেশি করে হচ্ছে, তাই না? আইন শৃঙ্খলা পরিস্থিতি সবগুলোর পিছনে মনে করেন যে যে শক্তিগুলো এখন সবগুলো হলো পলিটিক্যাল ব্যানার আছে। দেখেন ওই যে আপনি যদি সোহাগ হত্যাকাণ্ড, মিটফোর্ডের ওটা দেখেন, ওটা তো একেবারেই অরাজনৈতিক ব্যবসায়িক দ্বন্দ্ব, ভাগাভাগি। কিন্তু তাদের তো দলীয় পরিচয়, সাংগঠনিক। কিন্তু ওই যে বললাম না, যারাই এখন মাস্তানি করবে এলাকায়, আগে ছিল তারা মাস্তান, তারা কোনো দলের ছিল না, এখন হয় তারা দলের হবেই। এখন তো আর আওয়ামী লীগ নেই, ওই মাস্তানরা এখন হয়ে গেছে হয় বিএনপি, নাই জামাত, নাই এনসিপি। তাই তো হচ্ছে, এর বাইরে তো না। তারা জানে যে পলিটিক্যাল শেল্টার ছাড়া আমি মানে আমার প্রোটেকশন নেই এবং আমি এই দুর্বৃত্তায়ন করতে পারবো না। সেই কারণে তারা আর নিরপেক্ষ কেউ থাকে না। তারা হয় মানে ছাত্রদল হয়ে যায়, যুবদল হয়ে যায়, না এর আগে তারা যুবলীগ ছিল, ছাত্রলীগ ছিল, এখন তারা রংটা পাল্টাইছে। এই তো
এই জায়গাটার থেকে আমরা তো পরিবর্তনটা ঘটাতে পারিনি। ফলে রাজনৈতিক দল নির্বাচন হলেই আমি একেবারে খুব মানে ঢেকুর তুলবো, তৃপ্তির ঢেকুর তুলবো সেটা নাই। রাজনৈতিক দলগুলো শীর্ষ নেতৃত্ব তারা যদি সেই সংগ্রামটা যদি না করে, দল থেকে যদি এই মানে কি বলে দুশ্মনদেরকে যদি দুর্বৃত্তদেরকে যদি বিতাড়িত না করে, তাহলে যা তাই 2 দিন পরে মানুষ হতাশ কি দরকার, লাভ ছিল কি? শেখ হাসিনার আমলই তো ভালো ছিল। হতাশার সুর দেখা যাবে তাদের হেলালুদ্দিন মধ্যে। আহমেদ, আমি আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার যে নির্বাচনী ঘোষণা দিয়েছেন, সেখানে তিনি যেটা বলেছেন খুব সহজে বোঝা যাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের তো একটা দাবি ছিল পিআর পদ্ধতি নির্বাচন। জি, তো আমাদের এখন মানে আপনারা কি অবস্থানে যাবেন, কোন অবস্থানে যাবেন? দেখেন, আমরা তো যেহেতু আমরা আমি বলবো যে একটা সম্মতির জায়গায় আমরা যেতে চাই। আপনি আমাদের চেয়ারম্যানের কথা, মঞ্জু সাহেবের ভাইয়ের কথা আপনারা শুনেছেন। আমরা কিন্তু চাই যে ঠিক আছে সবাই একমত হয়ে আমরা একটা কিছু করি। কাজে আমরা কিন্তু খুব নমনীয়। আমাদের একটা মতামত আছে, দলীয় মতামত আছে, কিন্তু দ্যাট ইজ নট দি বাইবেল। এর বাইরেও আমরা কিন্তু অনেক নমনীয়, অনেক জায়গায় আমরা কিন্তু আরও নমনীয় হয়েছি বিভিন্ন ক্ষেত্রে। এখানেও আমরা বলেছি যে ঠিক আছে, পুরানো পদ্ধতি ইজ নট দ্য অ্যান্সার, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট যদি করে সরকার, তাহলে এখানে আমরা যদি নর্মাল পদ্ধতিতে আমরা যদি ইলেকশনটা করি এবং উপরের কক্ষে যদি আমরা আবার পিআরএ করি, তাহলে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স চলে আসে। চেক অ্যান্ড ব্যালেন্স চলে এসেছে। তো ওটাতে আমাদের কোনো আপত্তি নেই। যে কোনো এক জায়গায় চেকটা থাকতে হবে, ব্যালেন্সটা করতে হবে। এটা হলে আই থিঙ্ক এবি পার্টি ইজ গুড টু গো। হ্যাঁ, এই প্রধান উপদেষ্টার যে ঘোষণাপত্র, তারপরে নির্বাচনে যে ঘোষণা, জুলাই ঘোষণাপত্র, নির্বাচনী ঘোষণা, সেটা বিএনপি স্বাগত জানিয়েছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। জামাত এবং এনসিপি তারা একটু দ্বিধাদ্বন্দ্বে। কেন? মানে এটা এক পক্ষ স্বাগত জানালো, আরো দুটি পক্ষ যারা এখন রাজনীতির বড় দুটি পক্ষ বলা চলে, তারা কেন দ্বিধাদ্বন্দ্বে আছেন? আমি বলবো যে জনমনে বা আমরা মিডিয়াতে বা আমরা যেটা মনে করি যে বিএনপি হয়তো এখন সবচেয়ে বৃহত্তম দল, মে বি দিস কারেক্ট অলসো। কিন্তু আবার এদের সাথেই যদি আমি এনসিপি আর জামাতকে একত্র করি, তাহলে কিন্তু এটাও একটা কিন্তু ভালো রিকনেবল একটা কণার মতো একটা শক্তি, জনশক্তি। তো কাজেই এই কারণে হয়তো ওনারা চিন্তা করতেছেন যে ঠিক আছে, আর গণতন্ত্র অপোজিশন থাকলে তো কোনো সমস্যা নাই। একদল চাবে আরেক দল চাবে না, ইলেকশনটা হয়ে গেলে বোঝা যাবে। এই প্রেশারটা দরকার। এই এনসিপি আর জামাতে যদি অপোজিশনেও থাকে, আমরাও যদি অপোজিশনে থাকি, তাহলে অ্যাটলিস্ট বিএনপিকে আমরা লাইনে রাখতে পারবো যে প্লিজ গো হেড, তোমরা যাও ইলেকশন করো, সরকার বানাও, কিন্তু ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড। তোমরা এটাকে তোমাদের বাপের সম্পত্তি আর মনে করতে পারবে না। এখন জনগণের সম্পত্তি, যেভাবে আনা হয়েছে সেভাবে ফেরত পাঠানো যাবে। অ্যাটলিস্ট বাংলাদেশের জনগণ এটা শিখে ফেলেছে। তো এত এত সহজে কিন্তু লোকজন আর ম্যানিপুলেটেড হবে না। তিনি কিন্তু বলেছিলেন যে আর কখনো যাতে ফ্যাসিস্ট আমল ফিরে আসতে না পারে, সেজন্য তিনি রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে তৈরি করতে বলেছেন যে যাতে এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আর কোনো ফ্যাসিস্ট সরকার জন্ম নিতে না পারে। কিন্তু আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, যে ক্ষমতায় আসার পর আপনার মতের সাথে আমার মতের অমিল হলেই হামলা মামলা দেয়া হচ্ছে, তো এই সংস্কৃতি থেকে কি বের হওয়া সম্ভব? সম্ভব, কিভাবে? ভেরি মাচ সম্ভব। কারণ যদি জনগণ সজাগ থাকে, যদি জনগণ তাদের অধিকারটা ঠিকমতো প্রয়োগ করে, জনগণ যদি তাদের অধিকারটা প্রয়োগের জন্য পথটা বেছে নেয়, তাহলে কিন্তু সম্ভব। এটাকে এই দমন পীড়নটা করার আগে যদি জনগণ নিজেরা সংগঠিত হয়ে যায়, তাহলে কিন্তু সম্ভব। দেখেন, আগে ফ্যাসিস্ট সরকারকে তারা কিন্তু প্রথম 4-5 বছরে কিন্তু তারা কিন্তু খুব একটা খারাপ কাজ করেনি। পরবর্তী তাদের 2টা ইলেকশন এবং 3rd ইলেকশনে গিয়ে ওরা একেবারেই কুক্ষিগত করে ফেলেছেন। এবং প্রথম 5 বছর তারা কিন্তু চেষ্টা করেছে যে সবাইকে নিয়েই কাজ করতে, সুযোগও ছিল, কিন্তু এটাকে ঠিকমতো আমি বলবো অপোজিশনও ক্যাপিটালাইজ ঠিকমতো করতে পারে নাই। এবং করলে পরে কিন্তু ফ্যাসিস্ট সরকারটা হতো না। এবং গ্র্যাজুয়ালি কিন্তু যারা মাঠের মধ্যে যে দলগুলি ছিল সরকারের বাইরে, ওনারা কিন্তু প্রেশারটা আস্তে আস্তে নিজেরাই ছেড়ে দিয়েছে। প্রেশারটা কিন্তু আস্তে আস্তে গ্রো করার কথা, ইনকামবেন্সি কিন্তু আস্তে আস্তে দিন গেলে বাড়তে থাকে। তো এই জিনিসটা কিন্তু এখানে কাজ করে নাই। কারণ আমাদের মানসিকতার মধ্যে দুর্বলতা ছিল, নেতৃত্বের মধ্যে দুর্বলতা ছিল, এই কারণে কিন্তু ডেভেলপ করে নাই। কিন্তু ভবিষ্যতে এখন মানুষ যে একটু অনেক অ্যাওয়্যার হয়ে গেছে, অনেক আমি বলবো সজাগ হয়ে গেছে,
এখন আমি কি বলছি, সাথে সাথে হাজার হাজার লোক জেনে যাচ্ছে। বিএনপি নেতা কি বলছে, বিএনপি সরকার কি করছে, দিনের মধ্যে সবাই জেনে যাচ্ছে। আগে তো এত সুযোগ ছিল না। আমি বলবো যে হাসিনা সরকার অনেক বড় একটা উপকার করে দিয়ে গেছে এই দেশটা, যে আমরা এখন অ্যাটলিস্ট তথ্যটা সেকেন্ডে সেকেন্ডে পেয়ে যাই, মিনিটে মিনিটে না, দিনে দিনে না, ঘন্টায় ঘন্টায় না, তাৎক্ষণিক একদম লাইভে আমি পাচ্ছি কোথায় কি হচ্ছে না হচ্ছে। এই যে জানার যে একটা শক্তিটা জনগণের জন্য, এটা বিরাট বড় পাওয়া, এটা বিরাট বড় পাওয়া। এটাকে আমরা ইউজ করব। ধন্যবাদ। মোস্তফা ফিরোজ, আমি আপনার কাছে আরেকবার ফিরতে চাই। সেটি হচ্ছে, একটি রাজনৈতিক মহল কিন্তু কিছুদিন আগেও বলেছেন যে এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে পারবে কিনা সেটা যোগ্যতা বিচারের জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে বলেছিলেন তারা, কিন্তু এখন তো স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, আগে জাতীয় নির্বাচন হচ্ছে। এবং গতকালকে ইলেকশন কমিশনে কিন্তু চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা। তো সেক্ষেত্রে তারা এই কমিশনের অধীনে নির্বাচনে যাবেন কিনা, কি মনে হচ্ছে আপনার? তাদের বেশ কিছু যদি কিন্তু আছে, তার মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে বলছিল যে এই নির্বাচন কমিশন যোগ্য কিনা, তারা পারফর্ম করতে পারে কিনা, তাদের দক্ষতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন তাদেরকে দিতে হবে, তারপরে হচ্ছে তারা জাতীয় নির্বাচন। জামাতের মানে কিছু দাবিগুলো মানে ঠিক থাকলো কিনা বোঝা খুব মুশকিল, কিন্তু তারা শিফট করছে। কিন্তু যে আগে বলছে তারা, মনে আছে একসময় তারা বলছিল যে রমজানের আগে আমরা নির্বাচনটা হলে ভালো হয়, এই কথাও কিন্তু তারা বলছিল। হ্যাঁ, কিন্তু নির্বাচন ঘোষণার সাথে সাথে যে তারা এটাকে ওয়েলকাম করবে সেটা করলো না। ঘোষণাপত্র নিয়ে থাকতে পারে মত দ্বিমত, আরও কিছু থাকতে পারে, যে পিলখানা ট্র্যাজেডি, তারপরে হেফাজতের হত্যাকাণ্ড, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত হলে, যেটা নাহিদ ইসলাম বলছে আমি দেখলাম থেকে, সেটা হলে ভালো হতো। কিন্তু নির্বাচনের ঘোষণাটা এত দিন পর হবার পরও, এখনও 6 মাস আছে, এত আগে দেওয়ার পরেও এটা তো সাংঘাতিক। এরকম তাদের বলা উচিত ছিল রাজনৈতিক দলগুলোর, যে কেন মানে একেবারে এর পরপরই রমজান হবে। তার রমজানেরও তো একটা প্রস্তুতি আছে, দ্রব্যমূল্য, সরকার একটা নতুন সরকার এসেই ওই সময়ের মধ্যে কি নিয়ন্ত্রণ করে। ডিসেম্বরটা বেস্ট, ডিসেম্বর জানুয়ারি। কেন ডিসেম্বর জানুয়ারি না? সামনে কিন্তু আবার বাজেটে অনেক ব্যাপার আছে। আমি বুঝলাম না, মানে ডিসেম্বর জানুয়ারি না কেন? মানে আপনি সংস্কারের পুরোটা তো শেষ হবে না, আপনি 100টা আনছেন, তার মধ্যে 10টা হলে ওটাই বলতে হবে আলহামদুলিল্লাহ, বাকিগুলি আপনাকে করতে হবে। কমিটমেন্ট আপনি যদি না করেন, আপনি তো পৌঁছবেন। আপনি কি চাইবেন যে আবার সেই গণবিক্ষোভ হোক আপনার, ওই হয় দিল্লিতে না হয় পিন্ডিতে আপনার জায়গা হোক? এটা তো আপনি চাইবেন না। ফলে আপনার দায়বদ্ধতা তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক বেড়েছে। সবাই এখন ফিল করে যে রাজনৈতিক দলগুলো যে ওই স্টাইলে, মানে আমি বিদ্যুৎ দিলাম, আমি লাইট জ্বালায় রাখবো, নাইলে রাখবো না, হ্যাঁ, আমি পদ্মা সেতু করে দিলাম, আমি এটা করে দিলাম, এই যে আমিত্ব থেকে এখন আমরা একটা কালচারে চলে আসছে। এখন সবাই মনে করছে যে না, জনগণের কথা চিন্তা করে করতে হবে। তো সেই কারণে আমি রাজনৈতিক দলগুলোর ব্যাপারে অন্তত হতাশ, যে তারা প্রধান উপদেষ্টাকে যে একযোগে যে বলতে পারতো যে এটা ফেব্রুয়ারি আসলে ভালো মাস না, আপনি এটা ডিসেম্বরে ইনশিওর করেন। সেটা নির্বাচনের দাবি, 15 বছর ধরে নির্বাচন করতে করতে যারা গলা ফেলাইলো, কত প্রাণ চলে গেল, তারা এখন নির্বাচনের ব্যাপারে খুব নির্বিকার, উদাসীন। আর হলো যে না, সব এখনই করে ফেলতে হবে, কারণ ওই বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপি তো আর একটা হলো মানে আওয়ামী লীগের মুদ্রার এই পিঠোপিঠ, সুতরাং ওরা যে বাস্তবায়ন করবে না, এই কনসেপ্ট নিয়ে আমি মানে প্রলম্বিত করতে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিতর্কিত হচ্ছেন। ওনার মতন মানুষ, উনি তো আবার আন্তর্জাতিক পেরিফেরিতে তার পেশায় তো যাবেন। উনি যখন আবার মনে করেন এরপরে ইউরোপ আমেরিকা যাবেন, মিডিয়াগুলো যখন ধরবে আপনি এটা করলেন কেন, এটা বললেন কেন, এটা কী জবাব দেবেন? ওনার তো বিব্রত। এই যে দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি কি করলেন? বলছেন যে না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ, মানেটা কি? আবার এদিকে নিবন্ধন বাতিল করলেন। মানে যাদের 20-30% ভোট আছে, তো ওই লোকগুলি মানে কি ভোট দেবে না? কি করবে তারা? মানে এইগুলির মীমাংসা কিভাবে হবে? এই প্রশ্নগুলি তো আন্তর্জাতিক অঙ্গনে হবে। আপনি তো যখন আপনি এক ইন্টারন্যাশনাল যখন ফিগার, তখন ইন্টারন্যাশনালি এই প্রশ্নগুলো যখন হবে, তখন আপনি কিভাবে উত্তর দেবেন? প্রধান উপদেষ্টার ঘোষণায় কিছুটা হতাশ জামাত এনসিপি, তা সেক্ষেত্রে
আবার কি যুদ্ধ হতে পারে কিনা দেশে? সেটা হবে না, কারণ বিএনপি কারণ বাংলাদেশে সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, একটা দেশের জন্য আর কত যুদ্ধ হবে? না, দেশ তো আমরা পেয়ে গেছি, সেটা হবে না। এখন দেশকে আপনি সাজানো দেখবেন যে আর কয়েকদিনের মধ্যে নির্বাচনী পুরো মানে আবহাওয়া তৈরি হবে, এবং বিএনপির মতন বড় রাজনৈতিক শক্তি এবং তারেক রহমান সামনের মাসেই যখন আসবে, তখন সারা দেশব্যাপী যখন নাকি নির্বাচনী সফর শুরু করবে, তখন এইগুলি মানে টিকে থাকবে না। আপনি এগুলি নিয়ে আপনি ইয়ে করতে পারেন। আমি মনে করি তো জামাত অনেক ভালো অবস্থায়। আমি তো গ্রামে কয়েকদিন আগে গেলাম, যে দেখলাম যে তার 2-3 মাস আগে জামাতের যে অবস্থা, সেই অবস্থায় তাদের এক র্যাপিড চেঞ্জ হয়েছে। ফলে বিএনপি যদি মনে করে যে আমরা বিশাল শক্তি, জামাত কোনো ফ্যাক্টর না, অবশ্যই ফ্যাক্টর, এবং মানে খুবই মুখোমুখি লড়াই হবে অনেকগুলো আসনে। সেখানে অতীতে জামাতের যেই আসন ছিল, সেটার ওই রেকর্ড ভেঙে তারা দ্বিগুণ 3 গুণ আসনও পেয়ে যেতে পারে। ফলে এটা ফ্যাক্টর, এটা মাথায় রাখা দরকার। এবং তাদের শৃঙ্খলা, সততা, অবশ্যই আপনার বিএনপি থাকবে 5টা প্রার্থী, ওদের থাকবে 1টা প্রার্থী। এই লড়াই করা মানে করে শৃঙ্খলা সততার দিক থেকে হচ্ছে বিএনপি থেকে এগিয়ে হ্যাঁ, জামাত। অনেক অনেক তার আনপ্যারালাল, এইটা বলাই যায়। আমি সবসময় মনে করি যার যা প্রাপ্য সেটা আপনাকে দেওয়া ধন্যবাদ উচিত, আপনাকে, বলা উচিত। হেলালুদ্দিন আহমেদ। আমি আপনার কাছে একটু আসতে চাই, সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছিলেন যে শৃঙ্খলা, সততা এবং অনেক কিছুতেই জামায়াতকে ফলো করার জন্য, অনুসরণ করার জন্য। কিন্তু সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ঘটনায় যে একটি তদবিরের বিষয় এসেছিল জামায়াত নেতার পক্ষ থেকে, তো শৃঙ্খলা সততা যদি অনুসরণ করতে হয়, তাহলে কি এই যে তদবির বাণিজ্য, এই দিক থেকেও কি জামাতকে অনুসরণ করতে হবে কিনা? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রশ্নটা কঠিন, কারণ হলো যে আবার উত্তরটা খুব সহজ। দেখেন, সব হাতের 5 আঙ্গুল তো একরকম না। কাজে জামাতের মধ্যে যে সব ফেরেস্তা তাও না, অন্যান্য দলের মধ্যে ভালো মন্দ আছে। এবং তদবির বাণিজ্যটা আমাদের, আমি বলবো এটা একটা সামাজিকতার ব্যাপারে হয়ে দাঁড়িয়েছে, যে এটা আমাদের আর্থিক সুবিধা, সেটা ছাড়াও কিন্তু অনেক আত্মীয়তার ব্যাপারে হইতে পারে, সামাজিক কারণে হইতে পারে। কাজে তদবির বাণিজ্যটা বা তদবির করাটা যেখানে আমাদের চাকরির বা কাজের অভাব, সেখানে এটা স্বাভাবিক যে লোকজন করবে। আমি তদবিরটাকে খুব একটা নেগেটিভলি মনে করি না। এটা থেকে বরঞ্চ মিস অ্যাপ্রোপ্রিয়েশনটাকে আমি, বা টাকার লেনদেনটা বা অর্থের লেনদেনটাকে আমি বেশি খারাপ মনে করি। কারণ আমরা পলিটিক্স করি, আমাদের কাছে কিন্তু তদবিরের জন্য অনেকে আসে। আমার এলাকার ছেলে এক জায়গায় একটা চাকরি নিবে, আমাকে বলে যে ভাই একটু বলে দেন। আমি বলি না, না বলে কি পারবো? তখন যদি এটা আমি ফলো করে বলি যে কর্নেল হেলাল তদবির করে বেড়াচ্ছে, আনফর্চুনেট। কিন্তু আপনার আপনার এলাকার ছেলেকে বা আপনার একটা উপযুক্ত ছেলেকে আপনি যদি একটা ফ্যাক্টরিতে বুঝি, আপনি মনে করেন আমি আমার এলাকায় একটা ফ্যাক্টরিতে একটা সুপারভাইজার নিয়োগ হবে, এখানে কোনো বাণিজ্য নাই। এখানে ইউ আর রিকোয়েস্টিং যে দেখেন আপনার যদি ছেলেটা কোয়ালিফাইড আছে, আপনি যদি নিতে পারেন। এই ধরনের হলে কিন্তু আমি মনে করি রিকমেন্ডেশন, একটা ভালো ছেলে, সৎ ছেলে, ফাইন্যান্সের লোক নিবে, আমার কাছে টেলিফোন করে বলে হেলাল ভাই একটা ভালো সৎ ছেলে আমাকে দেন। তো ওখানে যদি আমি 2টা ছেলে ওকে রিকমেন্ড করি, এটা বাণিজ্য হলো না, বা এটা কোনো তদবিরও হলো না। না, ওইটা আর এটা কিন্তু জি, অনেক ওখানে যেটা তফাৎ হয়েছে, আছে। জি, আমি ওটাকেও আমি খুব খাটো করে, এটাকে ছোট করে দেখছি না, জিনিসটা ভালো না। এটা কিন্তু একটা আমাদের সামাজিক প্রথা হয়ে দাঁড়িয়েছে যে আমি কাউকে হেল্প করতেই হবে। এই হেল্প করতে করতে এখন এটা বাণিজ্যতে পরিণত হয়েছে। সো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা আমি বলবো যে জামাতের মতো একটা দলের কাছ থেকে এক্সপেক্ট করার জন্য, এটা কিন্তু প্রথমবার হয়নি, এরকম কিন্তু আমাদের কানে আরও আসছে আমাদের কানে, যে জামাত থেকে এরকম ধরনের কিছু কাজ তারা করছে। এবং আমরা অনেক জায়গায় বলেছিও যে জামাত যে নিজেদেরকে খুব একটা পাক পবিত্র একটা দল মনে করে, তাদের কাছ থেকে জনগণ এটা আশা করে না, আমরাও আশা করি না, এবং এটার একটা নেগেটিভ এফেক্ট ওদের উপর। ধন্যবাদ। দুজনের কাছে একটি প্রশ্ন, যেহেতু আপনি একজন রাজনীতিবিদ, দেশের মানুষ নিয়ে কাজ করেন, আপনি রাজনৈতিক বিশ্লেষক, তো সেক্ষেত্রে আগামী নির্বাচনটা কিভাবে লেভেল প্লেন ফিল্ড এবং গ্রহণযোগ্য হতে পারে? দুজনের কাছে একটু পরামর্শ চাই, যে দর্শক জানুক যে আপনাদের কি পরামর্শ আছে এক্ষেত্রে সরকারের প্রতি। যে ফিরোজ ভাই, আমি আপনার কাছে। ঠিক আছে, আমি যদি বলি, আমি মনে করি যে এখনো আমাদের একটা ভরসার স্থল আছে সেনাবাহিনী, সামরিক বাহিনী, তার বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী। 3 বাহিনী মিলে তারা যদি নেতৃত্ব দেয় এবং নির্বাচনটা 3 দিনে যদি হয়, ভালো হয়, 100 করে আসুন, তাহলে তাদের সমস্ত ফোর্সটা ডিপ্লয় করতে পারবে। তাদের নেতৃত্বে পুলিশ, অন্যান্য বাহিনী, এবং নিঃসন্দেহে যেহেতু সরকার প্রধান চান একটা মানে অসাধারণ ভালো নির্বাচন, তার নিজের কোনো তদবির নেই,
প্রধান নির্বাচন কমিশনার, তারও কোনো তদবির নেই। সুতরাং প্রশাসন সে বুঝবে যে বাতাস কোন দিকে, কি চায় তারা, সেটাই বাস্তবায়ন করবে। জি, ধন্যবাদ। তো আমি মনে করি যে এটা চ্যালেঞ্জিং হলেও এটা সম্ভব, ভালো নির্বাচন। হেলাল ভাই, আপনি একটু বলবেন। আমার কাছে দুইটা আইডিয়া আছে এটা করার মতো। একটা হলো ভাইয়ের কাছাকাছি যে বললো যে ভাগ করে করে 8টা ডিভিশনে দুটা দুটা করে 4টা করে ডিভিশন নিয়ে আমরা করলাম, বিভাগ নিয়ে আমরা করলাম। তখন আমরা পুরো মানে মনোযোগটা ইলেকশনের মধ্যে দিতে পারবো, 3 দিন বা 4 দিন ধরে আমরা করলাম। এটা একটা পদ্ধতি আছে। আরেকটা করা যায়, একদিনেও করা যাবে। এত ভোট কেন্দ্র সারা দেশে ছড়ায় ছিটায় না করে আমাদের বড় বড় স্টেডিয়াম আছে, আমাদের বড় বড় আরো অনেকগুলো জায়গা আছে যেখানে আমরা কিন্তু এক জায়গায় সবাইকে এনে ভোটিংটা করাইতে পারি। সব জেলায় তো স্টেডিয়াম আপনি আপনার পাবেন। মোটামুটি মাঠ বড় বড় আছে। সেক্ষেত্রে আমরা মাঠে কইছি, তো হচ্ছে, জি, মাঠে বিভিন্ন হলে কি আমরা স্কুল স্কুলে মাঠে- 4টা কক্ষ নিচ্ছি, 10টা বুথ করতেছি। ওই স্কুলে তো আরো জায়গা ছিল, আমরা ওগুলিকে এক জায়গায় নিয়ে আসলে নিয়ন্ত্রণটাও ভালো হবে এবং আপনার সিকিউরিটি, আপনার নিরাপত্তাটাও আমরা দিতে পারবো। এবং ওখানে গিয়ে ব্যালট বাক্স ছিনতাই টিনতাই এগুলি হবে না। আমরা যত ইলেকশনটাকে সেন্ট্রালাইজ করে দিব, তত কিন্তু বিক্ষিপ্ত ঘটনাগুলি যে ঘটে, এই বিক্ষিপ্ত ঘটনাগুলি ঘটবে না। আরেকটি প্রশ্ন, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সেটি হচ্ছে 5 আগস্টের মতো একটি গুরুত্বপূর্ণ দিন, এবং এই জুলাই সনদের অন্যতম দাবিদার যারা ছিলেন, তারা এই 36শে জুলাই কেন ঢাকার বাইরে বেড়াতে গেলেন? যাওয়াটা আসলে ঠিক হয়নি, এতে কোনো সন্দেহ নাই। এবং তারা ধরে নিয়েছেন যে জুলাই সনদ যা হবে সেটা তো ওনারা যেভাবে চেয়েছিলেন মোটামুটি সেভাবেই হয়ে গিয়েছে। কাজে কিন্তু এটার মধ্যে একটা অপরিপক্কতা আমি দেখতে পাচ্ছি। আসলে যদি একটা দল হিসাবে যে সকল যে ম্যাচিউরিটি বা যে পরিপক্কতা তাদের মধ্যে এবং দূরদর্শিতার প্রয়োজন ছিল, আমি এই কাজটার থেকে মনে করছি যে তাদের একটু পরিপক্কতার যথেষ্ট অভাব রয়ে গেছে। তাদেরকে একটু বসে একটা আলোচনা সমালোচনা করে ভবিষ্যতের পথগুলি যেন এরকম ধরনের ভুল না করে। এবং সেই সফরকে কেন্দ্র করে কিন্তু একটি গুজবও তৈরি হয়েছিল যে পিটার হাসের সাথে তারা দেখা করতে গিয়েছে। সুযোগটা করে দিয়েছে তারাই সুযোগ করে দিয়েছে। এবং হচ্ছে এনসিপি মানে তাদেরকে শোকজ করেছে এবং তারা জানে না বলেছিল। কিন্তু এটা কি সম্ভব যে একটি দলের সিনিয়র নেতারা এই গুরুত্বপূর্ণ একটি দিনে ঢাকায় নেই, এবং ওখানে যেও তারা ঢাকায় ফিরেছে খুব দেরি করে? যে সেক্ষেত্রে মানে বিষয়টা যারা দাবিদার ছিল তারা নেই, এটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন মোস্তফা ফিরোজ ভাই? এটা অনেকটা একটা চাইল্ডিশ কর্মকাণ্ডের মতন হয়ে গেছে, অপরিপক্কতা। তাদের একটু মাথার মধ্যে দরকার ছিল যে তাদের নেতৃত্বেই এই জুলাই অভ্যুত্থান, ফলে এই সময়টা তাদের উপস্থিতিটা দরকার ছিল। জনগণের যেহেতু একটা অন্তর্বর্তী সরকারের তো আসলে সাপোর্টিং হ্যান্ড তো তারাই, তো তারা এই সমস্ত আয়োজন করবে, তারা উপস্থিত থাকবে, দেখভাল করবে। সরকারের পক্ষ থেকে তো বিএনপি জামাত দায়িত্ব নেবে না, তারাই দায়িত্ব নেবে। সেই দায়িত্বটা কেন পালন করলো না? পুরো আয়োজনের সাথে তাদেরকে সম্পৃক্ত করার দরকার ছিল। সংস্কৃতি মন্ত্রণালয় করলেও এই পুরো যেহেতু মানে দিনটা তো তাদেরই, তো তাদেরকে নেতৃত্বে রেখে দায়িত্ব দিয়ে তাদেরকে, আমার মনে হয় এই জায়গাটা সরকার এবং এনসিপি তারাও ব্যর্থ হয়েছে যে এই দিনটাকে সবাই যে থাকতে হবে এবং কার কী দায়িত্ব থাকবে সেটাও কিন্তু তাদেরও একটা ব্যর্থতা। সেই কারণে যেহেতু তারা দেখছে যে আমাদের কোনো আজকে কাজ নেই, সুতরাং তারা বেড়াতে চলে গেছে। আমার কাছে মনে হয় না যে মানে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বা কোনো ব্যবসায়িক উদ্দেশ্য আছে এগুলি, কারণ ডাক্তার তাসনিম যারা সাথে তার হাজব্যান্ডও ছিল, ফলে এটা এক ধরনের তারা কাজ করতে করতে তারা ক্লান্ত হয়েছে সত্য, কিন্তু দিনটা আসলে অন্য দিনটা হলে এটা বিতর্ক হতো না। এই দিনটা একটু দৃষ্টিকটু হয়ে গেছে এবং দায়িত্ব জ্ঞানহীন কাজই হয়ে গেছে। এটাই হচ্ছে ইম্যাচুরিটি। একটা যদি ম্যাচুরিটিটা থাকতো তাহলে হয়তো তারা এটা করতো না। হেলাল ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে তথ্য উপদেষ্টা সম্প্রতি বলেছিলেন যে 1/11 প্রতিধ্বনি তিনি শুনতে পাচ্ছেন। মানে এটা আশঙ্কা নাকি আসলেই তিনি শুনতে পাচ্ছেন? প্রথমটার উত্তর দিয়ে নিই যে অবশ্যই। এনসিপি যে কক্সবাজার গেল, এখানে কিন্তু এনসিপি যদি মনে করেন মঞ্চের ওখানে থাকতো বা কাজ করতো, আমার মনে হয় এটা তাদের দায়িত্ব না পলিটিক্যাল পার্টি হিসাবে। হ্যাঁ, আন্দোলন তারা করেছে, তারা বলেছে যে যেহেতু সরকারের দায়িত্ব এই অ্যানাউন্সমেন্টটা করা, সরকারি দায়িত্ব নিয়েছে যে তারা ঘোষণাপত্র তারাই বলবেন। কাজে ওখানে তাদের শুধু ফর্মালি অকেশনাল
তাকে সেলিব্রেট করার জন্য উপস্থিত থাকলে ভালো হতো, বা তা আরও বেশি থাকলে ভালো হতো। কাজে ওখানে কিন্তু তাদের কোনো মানে পার্টিগত কোনো দায়িত্ব থাকার কথা না। ইটস এ নিউট্রাল গভর্নমেন্ট যারা কাজ করছে, কাজেও তারা নিউট্রালি ছিল। তবে যাওয়াটা অবশ্যই এটা আর এটা আলোচনা করার দরকার নেই। আর সেকেন্ড প্রশ্নটা ছিল আপনার যে 1-11 1-11 প্রতিধ্বনি আমার কাছে মনে হয় না। কারণ হলো 1-11 যে ধরনের পরিস্থিতিতে এসেছিল, যে প্রস্তুতি নিয়ে এটাকে আনা হয়েছিল, সে ধরনের প্রস্তুতি অ্যাটলিস্ট বিশ্লেষক হিসেবে আমার নজরে পড়তেছে না। জি। কারণ আমরা আমাদের বাহিনীর উপরে আস্থা রাখতে পারি জি, জি। এবং নিরীক্ষণ ধন্যবাদ। করা যেতে পারে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সময় সংকুলান না থাকলে হয়তো আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু জানার ছিল, দেশের মানুষের এবং আমাদেরও জানার ছিল। দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের সংলাপ। আমরাও চাই দেশে আগামীর যে নির্বাচন একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক। ভালো থাকুক দেশের মানুষ এবং ভালো থাকুক দেশ। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।